স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা জামান। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। অস্ত্রবিরতি ভেঙে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ফের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। বুধবার সংঘর্ষে দুপক্ষের অন্তত 20 জনের প্রাণ গেছে। আফগান সেনাবাহিনীর 4টি সীমান্ত পোস্ট ও 6টি ট্যাঙ্ক ধ্বংসের দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। উত্তেজনা বাড়ায় বন্ধ করে দেয়া হয়েছে দুদেশের বাণিজ্যের অন্যতম পথ চমন্স বিন বোলদাক সীমান্ত ক্রসিং। আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। অস্ত্রবিরতি ভেঙে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চমন এবং আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক সীমান্ত ক্রসিংয়ে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি ও সংঘাতের ঘটনা ঘটেছে। হতাহত দুপক্ষের অনেকেই। সংঘর্ষের জন্য আফগানিস্তানকে দোষছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, বিনা উস্কানিতে সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আফগান বাহিনী। আফগান সেনাদের 4টি সীমান্ত পোস্ট ও 6টি ট্যাঙ্ক ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। এদিকে ইসলামাবাদের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ আফগানিস্তানের তালেবান সরকারের। তাদের অভিযোগ, পাকিস্তানের হামলায় হতাহত নারী ও শিশুসহ বেশ কয়েকজন। এই ঘটনায় দুই দেশের বাণিজ্যের অন্যতম প্রধান পথ চমন স্পিন বোলদাক সীমান্ত ক্রসিংটি বন্ধ করে দেওয়া হয়েছে। গত সপ্তাহের কাবুলে পাকিস্তানের বিমান হামলার পর কাতার ও সৌদির মধ্যস্থতায় উত্তেজনা কিছুটা কমলেও নতুন এই সংঘর্ষে দুই প্রতিবেশীর সম্পর্কের দূরত্ব আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। আসমা তুলি, নিউজ 24। আরো 4 জন ইসরায়েলি জিম্মির মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর মাধ্যমে মৃত জিম্মিদের মধ্যে মোট 8 জনের মরদেহ ফেরত পেল ইসরায়েল। তবে গাজায় ত্রাণ প্রবেশ সীমিত করে পাল্টা চাপ দিয়েছে দখলদাররা। এমন উত্তেজনার মধ্যেই হামাসকে নিরস্ত্র করতে প্রয়োজনে শক্তি প্রয়োগের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে রেড ক্রসের মধ্যস্থতায় আরও 4 জন মৃত জিম্মির কফিন ইসরায়েলি সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে হামাস। এ নিয়ে সোমবার থেকে মোট 8 জন মৃত জিম্মির দেহাবশেষ ফেরত দেওয়া হলো। এরই মধ্যে গাজায় মানবিক সহায়তা প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামাস মৃত জিম্মিদের মরদেহ হস্তান্তরে বিলম্ব করায় নেওয়া হয়েছে এই পদক্ষেপ। ওয়াশিংটন থেকেও কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাসকে অবশ্যই নিরস্ত্র হতে হবে, অন্যথায় প্রয়োজনে দ্রুত এবং সহিংস উপায়ে নিরস্ত্র করা হবে তাদের। এদিকে যুদ্ধবিরতি আংশিকভাবে কার্যকর হলেও গাজায় নতুন করে সহিংসতা দেখা দিয়েছে। ইসরায়েলি বাহিনীর পৃথক 2টি হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া গাজার কিছু অংশে নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছে হামাস। নিবির আমিন, নিউজ 24। 8ম দফায় বিল পাশে ব্যর্থ মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট। ফলে যুক্তরাষ্ট্রের শাটডাউন গড়ালো 3য় সপ্তাহে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ব্যয় বরাদ্দ সংক্রান্ত বিলের পক্ষে 49 এবং বিপক্ষে 45 জন সেনেটর ভোট দেন। তবে বিল পাশের জন্য প্রয়োজন অন্তত 60 ভোট। ফলে মার্কিন ফেডারেল সরকারের অচলাবস্থা কাটাতে এবারের পদক্ষেপও ভেস্তে গেছে। চলতি বাজেটের অনুমোদন নেয়ার জন্য এটি ছিল 8ম উদ্যোগ। শিগগির এই অচলাবস্থা দূর হওয়ার সম্ভাবনা না থাকায় জরুরি সেবা হিসেবে বিবেচিত আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের বেতনের বিকল্প উৎস খুঁজতে বাধ্য হয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার এই তথ্য জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্র চীনের পাল্টাপাল্টি বন্দর ফি কার্যকরে বাড়ছে বিশ্বের শিপিং কোম্পানিগুলোর সমুদ্রপথে কন্টেইনার পরিবহন ব্যয়, যা এ খাতের খেলনা থেকে অপরিশোধিত জ্বালানি তেল সহ সব পণ্যে প্রভাব ফেলতে শুরু করেছে। ফলে অস্থিরতায় পড়েছে বৈশ্বিক সমুদ্র বাণিজ্য খাত। বিশেষজ্ঞদের শঙ্কা, শক্তিশালী অর্থনীতির দুই দেশের বাণিজ্য বিরোধ বিশ্ব অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে।
বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুই দেশ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধের একটি প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে সমুদ্রপথ। সমুদ্র বাণিজ্য খাতে পরস্পরের উপর আরোপিত পাল্টাপাল্টি বন্দর ফি নেওয়া হচ্ছে। বাড়ছে বিশ্বের শিপিং কোম্পানিগুলোর সমুদ্রপথে কন্টেইনার পরিবহন ব্যয়। এতে ছুটির মৌসুমেও এ খাতের খেলনা থেকেও অপরিশোধিত জ্বালানি তেল সহ সব ধরনের পণ্যে নেতিবাচক প্রভাব পড়ছে, কেননা এসব পণ্য পরিবহন করে এসব সংস্থা। ফলে বৈশ্বিক সমুদ্র পরিবহন খাত আবারও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বাণিজ্য যুদ্ধের ময়দানে সমুদ্র বন্দরকে প্রথমে টেনে এনেছিলেন ডোনাল্ড ট্রাম্পই। চীনের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো জাহাজকে মার্কিন বন্দরে 14 অক্টোবর থেকে বাড়তি ফি পরিশোধ করতে হবে বলে বার্তা দিয়েছিলেন এই মার্কিন প্রেসিডেন্ট। পাল্টা ব্যবস্থা হিসেবে সম্প্রতি দুষ্প্রাপ্য খনিজের রপ্তানি আরও কঠোর করেছে বেইজিং। এরপর চীনা পণ্যের উপর 100% শুল্ক আরোপ করেন ট্রাম্প। জবাবে মার্কিন মালিকানাধীন পরিচালিত, নির্মিত ও পতাকাবাহী জাহাজের উপর বিশেষ চার্জ আরোপের ঘোষণা দেয় শি জিনপিং সরকার। এতে অস্থির হয়ে পড়ে বৈশ্বিক সমুদ্র বাণিজ্য খাত। বিশ্বের বৃহৎ অর্থনীতির এই দুই দেশের বিরোধ দীর্ঘ হলে বৈশ্বিক সমুদ্র বাণিজ্য খাত নয়, গোটা বিশ্বের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে। এই সংকট সমাধানে কূটনীতিকে প্রাধান্য দেন বিশেষজ্ঞরা। আসমাতুলি, নিউজ 24। ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার হোয়াইট হাউসে এবার এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের কাছে সমালোচনা করে তিনি বলেন, পুতিনকে এই যুদ্ধ থামাতে হবে, কারণ রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়ার মুখে। আগামী শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ওয়াশিংটনে সাক্ষাৎ করবেন ট্রাম্প। এদিকে গাজায় যুদ্ধবিরতির পর ইউক্রেনেও শান্তি আসবে বলে আশা প্রকাশ করেছেন জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়াকে চাপ দেওয়া সম্ভব। অন্যদিকে শীতের আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বাড়িয়েছে রাশিয়া, যদিও 100টি হামলা প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন। টাইম ম্যাগাজিনের সর্বশেষ প্রচ্ছদ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ম্যাগাজিনটি ইচ্ছাকৃতভাবে তার চুল গায়েব করে দিয়েছে। প্রেসিডেন্ট আরো বলেন, ছবিটি এমন অ্যাঙ্গেল থেকে তোলা হয়েছে যা দেখতে অপমানজনক। যদিও প্রচ্ছদের সমালোচনায় মুখর হলেও ভেতরে প্রকাশিত প্রতিবেদনের প্রশংসা করেছেন তিনি। হিজ ট্রায়াম্ফ বা তার বিজয় শিরোনামের ওই প্রতিবেদনে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ে ট্রাম্পের কৃতিত্বের কথা তুলে ধরা হয়েছে। এই সফলতার জন্য ইসরায়েলের পক্ষ থেকে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবিও উঠেছে। তবে ট্রাম্পের দাবি, তিনি শুধু গাজা যুদ্ধই নয়, বিশ্বজুড়ে আরো 6টি যুদ্ধ থামিয়েছেন। ভারতের প্রযুক্তি খাতে বিশাল বিনিয়োগের ঘোষণা দিল গুগল। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে $15 বিলিয়ন খরচ করে একটি কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা হাব তৈরি করবে সংস্থাটি। আগামী 5 বছরে ধাপে ধাপে এই বিনিয়োগ করা হবে। এটি হতে চলেছে যুক্তরাষ্ট্রের বাইরে গুগলের সবচেয়ে বড় এআই হাব। মূলত ডেটার কম খরচ এবং বিপুল সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী থাকায় ভারত এখন টেক জায়ান্টের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি বাজার হয়ে উঠেছে। অন্ধ্রপ্রদেশ সরকারের সাথে দ্রুতই এই বিষয়ে চূড়ান্ত চুক্তি করবে গুগল। দক্ষিণ সুদানের দেয়ালে তুলির প্রতিটি আঁচড়ে জীবন্ত হয়ে উঠছেন জাতির পিতা জন গ্যারামং। তার স্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট রেবেকা নিয়ানডেং এর তত্ত্বাবধানেই বোরাল হয়ে উঠছে দেশের হারানো সংস্কৃতি আর স্বপ্নের প্রতীক। শিল্পীরা ফুটিয়ে তুলছেন গ্যারামং এর দ্বৈত রূপ, কখনো তিনি রণক্ষেত্রে, কখনো বা শান্তির পথে। এক যুদ্ধ বিধ্বস্ত জাতির শেকড়ের সন্ধান দিচ্ছে এই শৈল্পিক প্রয়াস। রাজধানী জুবার এক শান্ত চত্বর যেন ক্যানভাস, আর সেই ক্যানভাসে রং ছড়াচ্ছেন বাওবাব আর্ট সেন্টারের শিল্পীরা। ফুটিয়ে তুলছেন দক্ষিণ সুদানের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জন গ্যারামং এর মুখ। প্রয়াত স্বামীর এই জীবন্ত প্রতিকৃতি তৈরির পুরোভাগে আছেন স্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট রেবেকা নিয়ানডেং, যার চোখে মুখে একই সাথে স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন। যুদ্ধের ক্ষতচিহ্ন মুছে ফেলে একটি জাতিকে তার শেকড়ের কথা মনে করিয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ভাইস প্রেসিডেন্ট রেবেকা বিশ্বাস করেন এই শিল্পকর্ম নতুন প্রজন্মকে গ্যারামুংয়ের আদর্শে পথ দেখাবে। বাবার স্মৃতিকে দেয়ালে অমর করার এই যাত্রায় মায়ের সহযাত্রী হয়েছেন তাদের শিল্পী মেয়ে নিয়াংকুইরৌ। মুরালে শুধু গ্যারামুংয়ের প্রতিকৃতি নয়, মিশে আছে সুদানের মাটির গন্ধ, ঐতিহ্যের প্রতীক গরুর পাল। পাশেই নীরবে দাঁড়িয়ে থাকা গ্যারামুংয়ের পুরনো গাড়িগুলোও যেন ইতিহাসের কথা বলছে। শিগগিরই এগুলো ঠাঁই পাবে জাদুঘরে, আর ব্যক্তিগত স্মৃতিচিহ্ন হয়ে উঠবে পুরো জাতির সম্পদ। নিবির আমিন, নিউজ 24। লন্ডনে অনুষ্ঠিত হলো যুক্তরাজ্যের রেস্তোরাঁ খাতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কারি লাইফ অ্যাওয়ার্ডস অ্যান্ড গ্যালা ডিনার। প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের সাফল্যের গল্পে মুখরিত এই ঝলমলে সন্ধ্যায় উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজনৈতিক, গণমাধ্যম কর্মী ও রন্ধন শিল্পের খ্যাতনামা ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তের সফল রেস্তোরাঁ মালিক ও শেফদের হাতে তুলে দেওয়া হয় নানা বিভাগে সম্মাননা। 12 অক্টোবর সন্ধ্যায় লন্ডনের ওয়েস্টমিনস্টার মেরিয়ট হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয় কারি লাইফ ম্যাগাজিন আয়োজিত এবছরের 16তম কারি লাইফ অ্যাওয়ার্ডস। উৎসব মুখর এই আয়োজনে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজনৈতিক, লর্ড সভার সদস্য, সংসদ সদস্য, সফল ব্যবসায়ী ও রেস্তোরাঁর উদ্যোক্তারা। It's been a fantastic night. We had people from all over the country, from Scotland, from Edinburgh to Brighton, all across. রেডফোর্ড রেস্টুরেন্টের উদ্যোক্তা এবং ব্রিটিশ কারি ইন্ডাস্ট্রির পথিকৃৎ আমিন আলীকে দেওয়া হয় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। উপমহাদেশের রন্ধন শিল্পকে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত করা ও আধুনিকায়নের অগ্রদূত হিসেবে তার অবদানকে এই সম্মাননা দিয়ে স্বীকৃতি জানানো হয়। We are very, very immensely proud of ourselves and of our communities for this tremendous honour. এই অ্যাওয়ার্ডে আমাদের ভালো বলতে যে কাস্টমার থেকে অ্যাওয়ার্ড দেখা করে ওরা দেখে যে আসলে কি আমরা বিজনেস করতেছি। আজকে আমরা রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড অ্যাচিভ করতে ভালো লাগে। অনুষ্ঠান সঞ্চালনা করলেন ITN এর নিউজ প্রেজেন্টার নিনা হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ সরকারের সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী স্টেফেনি পিকক এমপি। এছাড়া উপস্থিত ছিলেন লর্ড করন বিলিমোরিয়া এমপি, রুশনারা আলী, ওয়েলজি মর্টন এমপি, মাইক উইক এমপি এবং বেন ওবেজি জেকটি এমপি সহ অনেকে। এবারে আসলে বিভিন্ন ক্যাটাগরিতে মোট 39টি পুরস্কার প্রদান করা হয়। কারি লাইফ অ্যাওয়ার্ডস এখন থেকে শুধু রাতের আয়োজন নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের কঠোর পরিশ্রম, উদ্ভাবন আর সাফল্যের এক উজ্জ্বল প্রতীক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।